হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তো আজকে আমরা ওয়ান ডিমেনশনাল মোশনের লেকচার 2 আমরা শুরু করব। তো প্রথমেই দেখে নিই যে সমবেগে ঋজুগতির ক্ষেত্রে ইকুয়েশনটা কি হয় কোনো একটা পার্টিকেলের। তো ধরে নাও কোনো একটা পার্টিকেল ভি ভেলোসিটি বা ভি বেগ নিয়ে কোনো একটা পার্টিকুলার দিকে যাচ্ছে। আচ্ছা, ঋজুগতি মানে স্ট্রেট লাইন বরাবর গতি, ঠিক আছে। আচ্ছা, কোনো একটা পার্টিকুলার দিক বরাবর ভি ভেলোসিটি বা বেগ নিয়ে যাচ্ছে, টি সময় ধরে পার্টিকেলটা গেল আর পার্টিকেলটা দূরত্ব অতিক্রম করলো এস। এখানেও ভি ভেলোসিটি, এখানেও ভি ভেলোসিটি, ঠিক আছে। এই দুটো ভেক্টর সেম হবে, মানে মানটাও সেম, দিকটাও সেম। হয়তো ছবিতে একটু ছোট বড় লাগছে, কিন্তু এই দুটো অ্যাকচুয়ালি সেম। আর এখানে বেগের মানটা হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে বেগ মানে অতিক্রান্ত দূরত্ব বাই ব্যয়িত সময়, তাই তো। এতটা দূরত্ব যেতে যতটা সময় লেগেছে সেটা হচ্ছে টি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, সময় যদি টি হয়, তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু এস বাই টি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি এস ইকুয়াল টু ভিটি। এটা যদি সমবেগে কোনো পার্টিকেল যায় সেক্ষেত্রে তার ইকুয়েশনটা হচ্ছে এইটা। আচ্ছা, যদি সমত্বরণে ঋজুগতি হয়, ধরো কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে কোনো একটা পার্টিকেল ধরে নাও শুরু করেছিল প্রাথমিক বা প্রারম্ভিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। তো ইউ দিয়ে শুরু করেছিল, যেখানে এই ইউটা হচ্ছে এই ভেক্টরটার মান, ঠিক আছে। মানে বেসিক্যালি ইউ ভেক্টরের মান হচ্ছে ইউ আর ভি ভেক্টরের মান হচ্ছে ভি। তার মানে শুরু করেছিল ইউ ভেলোসিটি দিয়ে, টি সময় পরে ওর ভেলোসিটি হলো ভি। মানে ধরো কোনো গাড়ি একটা শুরু করলো, ঠিক আছে। ধরো জিরো ভেলোসিটি নেই গাড়িতে, তুমি যখন কোনো গাড়িতে তুমি প্রথম ওঠো তখন সেটা কি করে, স্থির থাকে। তারপরে আস্তে আস্তে কি ও চলতে শুরু করে, তাই তো। তো চলতে শুরু করে মানে কি, ও অ্যাক্সেলারেট করে, মানে ওর ত্বরণ থাকে একটা, সেই জন্যই ওর আস্তে আস্তে বেগটা বাড়তে থাকে। তো সেই বেগটা যদি ধরো শুরুটা যদি ইউ হয়, শেষেরটা যদি ভি হয়, আর এই বেগ পরিবর্তনটা যদি টি সময়ের মধ্যে হয়, তাহলে ওর ক্ষেত্রে, ওই পার্টিকেলটার ক্ষেত্রে ত্বরণটা কি হবে, এটাও কিন্তু ত্বরণের মান। বেসিক্যালি ত্বরণ তো একটা ভেক্টর, তো ত্বরণ ভেক্টর মানে কি ভি মাইনাস ইউ বাই টি। তার মানে কিন্তু এটা যেহেতু ওয়ান ডিমেনশনাল মোশন, সেই জন্য কি একই দিকে যাচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে না। তাই জন্য আমরা ভেক্টরগুলোকে অনেক সময় জাস্ট ওদের মান দিয়ে লিখছি, কারণ ওদের দিকগুলো কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না কখনো। তো এক্ষেত্রে কি হবে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাই তো। তাহলে আমরা লিখতে পারি এই টিটাকে এদিকে গুণ করলে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা লিখতে পারি আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এই দুটো ইকুয়েশন কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অনেক অঙ্ক এগুলো দিয়ে আসতে পারে। আচ্ছা, এইভাবে এই যে বিভিন্ন ইকুয়েশনের, এগুলো তোমরা হয়তো ছোটবেলাতেও ক্লাস 9-10-এও পড়েছো এই ইকুয়েশনগুলো। তো এগুলোর প্রমাণগুলো দোয়ারিতে দেওয়া আছে, প্রমাণগুলো দোয়ারিতে শুরুতে দেওয়া আছে, দোয়ারির বইতে সব প্রমাণ দেওয়া আছে অ্যালজেব্রিক ওয়েতে, অনেক ওয়েতেই দেওয়া আছে। শুরুতে আছে মানে বীজগাণিতিক পদ্ধতিতে এরমভাবে দেওয়া আছে, আরও এরপরে আরও কিছু ইকুয়েশনস আছে, সেগুলোরও প্রমাণ দেওয়া আছে। সেগুলো তোমরা একটু দোয়ারি থেকে দেখবে। আমি যেটা করাবো সেটাও দোয়ারিতে আছে, সেটা হচ্ছে কলনবিদ্যা প্রয়োগ করে বা ক্যালকুলাস প্রয়োগ করে এগুলোর ডেরিভেশন কি করে আমরা করতে পারবো সেটাই আমরা দেখাবো। অ্যাকচুয়ালি তোমাদের তো প্রমাণ দেবে না, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফাইনাল ইকুয়েশনগুলো। কিন্তু ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলাস ইউজ করে যদি এগুলো করো, তাহলে দেখবে সেটা অনেক প্রবলেমে করতেও কাজে আসবে। তো এইভাবে যে আরও বেশ কিছু ফর্মুলার যে ডেরিভেশনগুলো আছে, যেমন ধরে নাও এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইসব অনেক ফর্মুলা আছে যেগুলোর ডেরিভেশনও দোয়ারিতে দেওয়া আছে। তোমরা এগুলো দোয়ারি থেকে দেখে নেবে। আমি এই ইকুয়েশনগুলোর ডেরিভেশন করাচ্ছি কিন্তু ক্যালকুলাস ইউজ করে। ওকে, আচ্ছা দেখে নেওয়া যাক আমরা কি করে সেটা করতে পারি। তাহলে আমরা দেখি যে কলনবিদ্যা প্রয়োগ করে কি করে আমরা সেম সমীকরণ নির্ণয় করতে পারি। তো কলনবিদ্যা তখনই প্রয়োগ হয় যখন কি কোনো ক্ষুদ্র চেঞ্জেস আসে বা সেগুলোর অ্যাড করতে হয়, তাই তো, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন। তো সমবেগী গতির জন্য আমরা কলনবিদ্যা এখনই, মানে প্রথমে আমরা সমত্বরণে গতিটা দেখি, তারপরে আমরা বাকিগুলো দেখব। হ্যাঁ, আচ্ছা। তো একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, যেহেতু ডিরেকশনের এখানে চেঞ্জ হয় না ওয়ান ডিমেনশনাল মোশনে, সেই জন্য আমরা কিন্তু ভেক্টরগুলোকে ইউ ভি এ এগুলো সবই কিন্তু ভেক্টর, ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন, কিন্তু এগুলোকে আমরা স্কেলার হিসেবে ট্রিট করব, কারণ ওয়ান ডিমেনশনাল মোশন হচ্ছে। কারণ কি বলে,
তোমার ভেক্টরগুলোর কিন্তু দিক চেঞ্জ হচ্ছে না, সেই জন্য আমরা এগুলোকে ভেক্টর হিসেবে ট্রিট করব। কিন্তু যদি 2 ডিমেনশনাল বা 3 ডিমেনশনাল মোশন হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমরা করতে পারবো না। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো যে স্যার এগুলো তো ভেক্টর কোয়ান্টিটি, বেগ বা ত্বরণ, আপনি কেন এরকম স্কেলার হিসেবে লিখছেন? কারণ এটা 1 ডিমেনশনাল মোশন, একই দিকে হচ্ছে সেই জন্য। ঠিক আছে, আচ্ছা, তো ধরে নাও একটা পার্টিকেল 1 ডিমেনশনাল মোশন, মানে একই একটা পার্টিকুলার ডিরেকশন এক্স এর দিকে যাচ্ছে, এটা এক্স অক্ষ। তো ধরে নাও পার্টিকেলটা টি প্রাইম সময় ইকুয়াল টু 0, মানে সময় ইকুয়াল টু 0-তে গতি যাত্রা শুরু করলো এই একটা পয়েন্ট থেকে। তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ। টি প্রাইমটা হচ্ছে এখানে সময়, তোমার ঘড়ির কাঁটা। তুমি জাস্ট ঘড়িটা শুরু করলে, স্টপ ওয়াচ শুরু করলে, গো বললে, ও চলতে শুরু করলো। হ্যাঁ, আচ্ছা, টি প্রাইম ইকুয়াল টু টি, তোমার ঘড়ির কাঁটা ধরে নাও বললো 30 সেকেন্ড, কিছু একটা টি, কিছু একটা পার্টিকুলার সময়। তো সেই সময় ও এইখানে পৌঁছলো, এখানে ওর বেগ হচ্ছে ভি। তার মানে কি, এর একটা ত্বরণ রয়েছে, সেই জন্যই এর বেগটা আর সমত্বরণে গতিটা হচ্ছে। তো ইউ থেকে ভি হয়েছে। আচ্ছা, এবার ধরে নিলাম আমি, তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, আর এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এস ধরে নাও। এবার এই যাত্রাপথের আমি যেটা করলাম, একটা ক্ষুদ্র সময় নিলাম। এই যাত্রাপথের কোনো একটা পার্টিকুলার জায়গায় ক্ষুদ্র একটা সময় নিলাম, যার নাম আমি দিলাম ডিটি প্রাইম। ডিটি প্রাইম মানে কি, ক্ষুদ্র একটা সময়। ক্ষুদ্র একটা সময়তে ধরে নিলাম পার্টিকেলটার গতিবেগের চেঞ্জ হলো ডিভি প্রাইম, ছোট্ট একটা চেঞ্জ হলো। ঠিক আছে, তাহলে ডিটি প্রাইম সময় পার্টিকেলটার গতিবেগের চেঞ্জ হলো ডিভি প্রাইম। তার মানে এই জায়গাটায়, এই পয়েন্টটাতে আমি যদি বলি যে এই পয়েন্টটাতে অ্যাক্সেলারেশন কত আমার, সেক্ষেত্রে কি বলবো আমরা, এ ইকুয়াল টু গতিবেগের চেঞ্জ, ক্ষুদ্র চেঞ্জ ডিভি প্রাইম, ডিভাইডেড বাই সময়ের চেঞ্জ, ক্ষুদ্র চেঞ্জ ডিটি প্রাইম। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি এইটাকে এদিকে গুণ করে দিই, তাহলে কি লিখতে পারবো, ডিভি প্রাইম ইকুয়াল টু এ ইন্টু ডিটি প্রাইম। আচ্ছা, সমত্বরণ যেহেতু, এ কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। সমত্বরণ যেহেতু, এটা সমত্বরণে গতি। তার মানে এই ডিভি প্রাইমটা আমাকে কি বলে দিচ্ছে, যে ক্ষুদ্র সময়ে ডিটি প্রাইমে বেগের পরিবর্তনটা বলে দিচ্ছে এইটা, তাই তো? এবার আমাকে, তোমরা শিখেছিলে যে যদি কোনো খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থাকে, সেগুলোকে যদি আমি অ্যাড করে করে যেতে গিয়ে টোটাল চেঞ্জটা দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? আমাকে করতে হয় ইন্টিগ্রেশন, তাই তো? তার মানে টোটাল বেগ পরিবর্তন, মানে এখান থেকে এখানে কতটা বেগ পরিবর্তন হয়েছে সেটা যদি আমাকে দেখতে হয়, সেটাকে আমাকে কি করতে হবে, এই ক্ষুদ্র পরিবর্তনগুলি যোগ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে দেখা যাক, এখান থেকে আমি এদিকে চলে এলাম। তো এখানে আমি দেখেই নিচ্ছ যে এই ইকুয়েশনটাকে বেসিক্যালি আমি দুদিকে ইন্টিগ্রেশন করেছি। এই ইকুয়েশনটাকে আমি দুদিকে ইন্টিগ্রেশন করেছি। আচ্ছা, ইন্টিগ্রেশনের লিমিটটা কি করে দেবো, কোথা থেকে কোথায় হচ্ছে? তো ফার্স্টেরটায় দেখো ইন্টিগ্রেশনটা কার ওপর হচ্ছে, ভেলোসিটি বা বেগের ওপর। তো বেগের প্রাথমিক মান হচ্ছে ইউ, অন্তিম মান হচ্ছে ভি। তার মানে এখানে প্রাথমিক লিমিটগুলো কি দেবো, এটা লোয়ার লিমিট। লোয়ার লিমিট মানে কি, ইনিশিয়াল পয়েন্ট, লোয়ার লিমিট। তো লোয়ার লিমিটটা দেবো ইউ, কত দূর হচ্ছে, ভি অবধি, তার মানে ভি, ইউ থেকে ভি ডিভি প্রাইম। আচ্ছা, এদিকে কার ইন্টিগ্রেশন হচ্ছে, এটা তো কনস্ট্যান্ট, তাই না? এটা তো কনস্ট্যান্ট, তার মানে আমার সময়ের রেসপেক্টে, টি প্রাইমের রেসপেক্টে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাই তো? টি প্রাইমের রেসপেক্টে হচ্ছে। তো টি প্রাইমের লোয়ার লিমিট কি, 0, সময় 0 থেকে শুরু হয়েছিল, আপার লিমিট টি। তো 0 থেকে টি এ ডিটি প্রাইম। আচ্ছা, এবার এটা একটা কনস্ট্যান্ট, আগেই বলে দিয়েছি কনস্ট্যান্ট কি হয়, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসে। তো কনস্ট্যান্ট দেখো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, ডিভি প্রাইমের ইন্টিগ্রেশন কি হবে, ভি প্রাইম। আচ্ছা, লিমিটগুলো কি করতে হয়, নিচে আর উপরে এরকম ভাবে লিখতে হয়, তাই তো? আচ্ছা, এবার ডিটি প্রাইমের ইন্টিগ্রেশন হবে টি প্রাইম হবে। আচ্ছা, এবার এটাকে কি করলাম, একবার এটা বসবে এখানে, মাইনাস এটা বসবে এখানে, ভি মাইনাস ইউ হয়ে গেল। তাহলে এ ইন্টু এটাও কি হবে, একবার টি বসবে, মাইনাস 0 বসবে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি হলো, এখান থেকেই আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ইকুয়েশনটাই আমরা একটু আগে ডিরাইভ করলাম, তাই তো? সেটা দেখো, এবার আমরা কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্যে, কলন বিদ্যা বা ক্যালকুলাস ইউজ করেও আমরা এটা কিন্তু করতে পারি। ওকে, ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল।
তাই তো? আবার ধরে নাও আমাদের একটা সমবেগে গতি আছে। তো সমবেগে গতি এরকম একটা ওয়ান ডিমেনশনালে মানে একই দিকে একটা সরলরেখায় হচ্ছে। তো সেক্ষেত্রে যে পার্টিকেলটা শুরু করেছিল টি প্রাইম ইকুয়াল টু জিরোতে ভি বেগ নিয়ে, শেষও করছে ভি বেগ নিয়ে, কারণ সমবেগ, কোনো ত্বরণ নেই এখানে, কিন্তু অ্যাক্সেলারেশন সমান জিরো। আচ্ছা, এরকম একটা কেসে ধরে নাও এই যাত্রাপথের কোনো একটা পার্টিকুলার জায়গায় খুব ক্ষুদ্র একটা নিলাম, ইন্টারভাল নিলাম, যেটাকে আমি নাম দিচ্ছি ক্ষুদ্র সময় ডিটি প্রাইমে পার্টিকেলটা গেছে ক্ষুদ্র দূরত্ব ডিএক্স। ঠিক আছে, ক্ষুদ্র সময় ডিটি প্রাইমে পার্টিকেলটা গেছে ক্ষুদ্র দূরত্ব ডিএক্স। তাহলে এই পয়েন্টটাতে আমি যদি জিজ্ঞেস করি আমার বেগ কত, কি করব? বেগ মানে কি? দূরত্ব, ক্ষুদ্র সময় ডিটি প্রাইমে কতটা দূরত্ব ডিএক্স গেছে, ডিএক্স বাই ডিটি হচ্ছে বেগ। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ডিএক্স সমান ভি ডিটি প্রাইম, তাই তো? আচ্ছা, এবার পার্টিকেলটা কতটা গেছে? এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু এস অবধি গেছে। তার মানে টোটাল যদি আমি এটা বের করতে চাই, টোটাল ডিস্টেন্স কতটা গেছে, কি করব? আমি ডিএক্স এর উপর ইন্টিগ্রেশন করব, তাই তো? ডিএক্স মানে কি? ক্ষুদ্র দূরত্ব। টোটালটা বের করতে গেলে আমি সাম যোগ করতে হবে, আর এগুলো যোগ করা মানে কি? ইন্টিগ্রেশন, তাই তো? ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় করব? জিরো থেকে এস অবধি করব। এস অবধি গেছে, জিরো থেকে এস অবধি গেছে। আচ্ছা, ইকুয়াল টু ইন্টিগ্রেশন আবার করব ভি ডিটি প্রাইম। আচ্ছা, ভিটা কনস্ট্যান্ট, তার মানে কি? ভিটা বাইরে বেরিয়ে আসবে, তাই তো? সমবেগ মানে কি? ভি কনস্ট্যান্ট, তাই তো? তাহলে ভিটা বাইরে বেরিয়ে আসবে, ভিটা বেরিয়ে এলো বাইরে, আর এর ইন্টিগ্রেশনটা হবে জিরো থেকে টি অবধি, জিরো থেকে টি অবধি, তাই তো? তার মানে এবার আমরা লিখতে পারি এক্স জিরো টু এস, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স, ভি ডিটি প্রাইমের ইন্টিগ্রেশন করলে কি? টি প্রাইম, জিরো টু টি, তাই তো? তার মানে আমরা কি লিখতে পারি? এস মাইনাস জিরো ইকুয়াল টু ভি টি মাইনাস জিরো। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এস ইকুয়াল টু কি? ভিটি, তাই তো? বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, এস ইকুয়াল টু ভিটি, এটা এখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। যদি পার্টিকেলটা এক্স ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট না করে, ধরো না এখান থেকে যদি স্টার্ট করতো আর এত দূর যদি যেত, ধরো নাও এটা ইকুয়াল এক্স ইকুয়াল টু ধরো নাও এস আই আর এক্স ইকুয়াল টু এস এফ। এস আই মানে ইনিশিয়াল, এফ মানে ফাইনাল। আর এখানে ধরো নাও টি হতো, টি প্রাইম যদি হতো টি আই, আর টি প্রাইম যদি হতো টি এফ, তাহলে এই ইকুয়েশনটা কিভাবে মডিফাইড হতো? এখানে এস মানে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত এখানে? এই দূরত্বটা কত? এস এফ মাইনাস এস আই, তাই তো? ইকুয়াল টু ভি ইন্টু টি এফ মাইনাস টি আই। এইটা কিন্তু খেয়াল রাখবে। এইটা মানে কিন্তু দূরত্বের চেঞ্জ, এটা মানে কিন্তু সময়ের চেঞ্জ। হ্যাঁ, এটা মানে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বর চেঞ্জ, মানে কতটা দূরত্ব চেঞ্জ হলো ভেলোসিটি নিয়ে যাওয়ার জন্য, আর এটা কিন্তু সময়ের চেঞ্জ। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। ওকে ওকে, এটাও আমরা কলনবিদ্যা দিয়ে প্রমাণ করে নিলাম। এবার আরেকটা জিনিস আমরা বের করব। তো তোমরা ধরে নাও আবার সিমিলার সিচুয়েশন, পার্টিকেলটা এখানে ইউ বেগ নিয়ে স্টার্ট করেছে টি প্রাইম ইকুয়াল টু জিরো সময়, শেষ করেছে ভি বেগ নিয়ে টি প্রাইম ইকুয়াল টু টি সময়। এটা সমত্বরণে গতি, তাই তো? আচ্ছা, তাহলে এবার ধরে নাও যাত্রাপথের কোনো একটা পার্টিকুলার জায়গায় আমি ধরলাম যে একটা ক্ষুদ্র সময়, যেটাকে আমি এখন নাম দিলাম ডিটিআই, ডিটিআই ক্ষুদ্র সময়ে পার্টিকেলটা গেছে ক্ষুদ্র দূরত্ব ডিএক্স। হ্যাঁ, আচ্ছা, এই যে পার্টিকুলার ক্ষুদ্র সময়টা, সেটা আমি নিয়েছি যাত্রাপথের টি প্রাইম ইকুয়াল টু টি সময় পর, টি আই সময় পর। তার মানে এটা যদি টি প্রাইম ইকুয়াল টু জিরো হয়, এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে টি প্রাইম ইকুয়াল টু টি আই, টি প্রাইম ইকুয়াল টু টি আই সময় পর আমি একটা ক্ষুদ্র ইন্টারভাল নিলাম ডিটিআই। ওকে, আচ্ছা, তো আর আমি বললাম যে এই যে
এই যে জায়গাটায়, এই ছোট্ট জায়গাটায় ভেলোসিটি হচ্ছে ভিআই। তার মানে আমি লিখতে পারি ভিআই ইকুয়াল টু কি, ডিএক্স বাই ডিটিআই, তাই তো? ভিআই এইখানে ভেলোসিটি ভিআই হচ্ছে এইখানে কতটা দূরত্ব গেছে, ক্ষুদ্র দূরত্ব বাই ক্ষুদ্র সময় ডিটিআই। আচ্ছা, এবার তোমরা একটু আগেই পড়েছিলে, কি পড়েছিলে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? তার মানে আমরা লিখতেই পারি এই ভিআইটাকে আমরা লিখতে পারি কত সময় পর এটা গেছে, টিআই সময় পর। তো আমরা এটাকে লিখতেই পারি ইউ প্লাস এটিআই, তাই তো? তাহলে ইউ প্লাস এটিআই ইকুয়াল টু ডিএক্স বাই ডিটিআই। আচ্ছা, এবার ডিএক্সটাকে আমি যদি এখানে আনি আর এটাকে যদি ডিটিআইটাকে এদিকে নিয়ে আসে, এরকম একটা জিনিস আমরা পাই। আচ্ছা, এবার দেখো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, টোটাল কতটা দূরত্ব গেছে সেটা জানার জন্য আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি ফ্রম 0 টু এস, হ্যাঁ, আর এই দিকটাকেও যদি করি ইন্টিগ্রেশন, এবার দেখো ডিটিআইটা এখানে চলে এলো, এটা ইউ প্লাস এটি, মানে আমি কি বলেছিলাম যে ইন্টিগ্রেশন এফ এক্স প্লাস জি এক্স ইন্টু যদি কিছু একটা সে এক্স স্কোয়ার এরকম থাকে, তাহলে কি হবে, প্রত্যেকটা গুণ হবে আর প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন হবে, তাই তো? তো তার মানে ইন্টিগ্রেশন করার পর এটা ইন্টু এটার ইন্টিগ্রেশন প্লাস এটা ইন্টু এটার ইন্টিগ্রেশন এখানে, তো 0 টু টি হচ্ছে এটা, তাই তো? টাইমটা কোথা থেকে কোথায় গেছে, 0 থেকে টি অবধি, 0 থেকে টি, তাই তো? তাহলে এবার ভালো করে দেখো, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এটা হবে এস ইকুয়াল টু, এটা কি হবে, ইউ ইন্টু টি মাইনাস 0, সব ওইসব ইন্টিগ্রেশন করে তারপর লিমিট বসানোর পর, প্লাস এটা কি হবে, এ টি টিআই স্কোয়ার বাই 2, আবার লিমিট বসাতে হবে, এখানে আমি অলরেডি লিমিটটা বসিয়েই দিয়েছি। তার মানে এখান থেকে আমি লিখতে পারি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা আমরা কখন ইউজ করব, যখন আমাদের ক্ষেত্রে কি থাকবে, ইনফরমেশন থাকবে প্রাথমিক বেগ, ত্বরণ, সময়, এইগুলো থাকবে, আর আমাকে বের করতে হবে অতিক্রান্ত দূরত্বটা, বা কোনো একটা যদি এই ইনফরমেশনগুলোর কোনো একটা যদি থাকে। আর এখানে কিন্তু দেখে নাও, এখানে কিন্তু আমাদের ফাইনাল বেগ নিয়ে কোনো ইনফরমেশন এখানে নেই। তার মানে আমরা এতক্ষণ অবধি যা যা ইকুয়েশন শিখলাম, একটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এরপরে আরও কিছু ইকুয়েশন আছে, সেগুলো আমরা দেখে নেব কী করে আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা, এবার ভালো করে তোমরা খেয়াল করো যে ত্বরণকে আমরা এইভাবে ডিভি বাই ডিটি এরমভাবে লিখতে পারি, তাই তো? আচ্ছা, এবার আমি একটা ট্রিক করব, একটা যেটা করব সেটা হচ্ছে, এর সাথে তো একটা 1 গুণ আছে, তো 1কে আমি লিখতে পারি ডিএক্স বাই ডিএক্স, তাই তো? মানে তুমি যদি 2/2 লেখো সেটা মানে কি 1, তাই তো? সেরকম ডিএক্স বাই ডিএক্স আমি লিখলাম। ওকে, আচ্ছা, এইবার দেখো এই ডিএক্সটাকে আমি এদিকে নিয়ে এলাম আর এই ডিডিটাকে এদিকে নিয়ে এলাম, এই দুটোকে সোয়াপ করে দিলাম, হ্যাঁ। তো এবার ভালো করে খেয়াল করো, এটা কি ডিএক্স বাই ডিটি, সেটাই মানে কি ভি, তাই তো? তাহলে এই ত্বরণকে আমরা লিখতে পারি ভি ইন্টু ডিভি ডিএক্স, তাই তো? ত্বরণকে লিখতে পারি ভি ইন্টু ডিভি ডিএক্স। এবার এই ডিএক্সটাকে এদিকে নিয়ে এলাম, দিলে কি করতে পারি, এই দুটোকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে এ ইন্টু ডিএক্স ইকুয়াল টু ভি ইন্টু ডিভি। এবার ডিএক্সটা কি, তোমাদের আগের ছবি অনুযায়ী কি, কতটা দূরত্ব টোটাল গেছে, 0 থেকে এস অবধি গেছে, তাই তো? আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি। ওকে, আচ্ছা, এইবার দেখো এ ইন্টু ডিএক্স আমি মানে ইন্টিগ্রেশনটা করছি, ঠিক আছে? এটা বাইরে বেরিয়ে এলো সমত্বরণ বলে। তো এবার এই পুরো ইন্টিগ্রেশনটা করলে তারপর দেখবে এটা ইকুয়াল টু এক্স হলো, দিয়ে 0 টু এস আমি লিমিটটা বসিয়ে দিলাম, এটা কি হবে ভি ডিভি, ভি ডিভির ইন্টিগ্রেশন করলে কি হবে ভি স্কোয়ার বাই 2, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর বাই 2, তাহলে এটা যদি আমি ভালো করে লিখি তাহলে ফাইনালি আমি এই ইকুয়েশনটা পাবো। তো বেসিক্যালি আমরা এখানে কি কি ইকুয়েশন পেলাম, এস ইকুয়াল টু ভিটি সমবেগে গতির জন্য, সমত্বরণে গতির জন্য কি কি পেলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো? আচ্ছা, এবার যদি এটা ত্বরণ বলে এগুলো প্লাস হয়েছে, যদি মন্দন হতো, মন্দন মানে কি, মন্দন মানে
কি নেগেটিভ ত্বরণ, তাই তো, নেগেটিভ এ। হ্যাঁ, তাহলে যদি আমি জাস্ট এর জায়গায় মাইনাস এ বসিয়ে দিই তাহলে কি পাবো, সমমন্দনে গতির ইকুয়েশনগুলো আমরা পাবো। তাহলে এটা হচ্ছে ঋজু গতির সমীকরণ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার ঋজু গতির সব সমীকরণগুলো এখানে আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এইখানে খুব কেয়ারফুলি একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যখনই কোনো একটা অঙ্ক, যখনই কোনো একটা প্রবলেম তোমরা করবে, প্রবলেম যখন সলভ করবে তখন প্রথমে প্রবলেমটা পড়ে ইনফরমেশনগুলো আগে লিখে নেবে। যে ধরো কেউ বলে দিল যে কোনো একটা বস্তুর গতি মন্দন হচ্ছে বা ত্বরণ হচ্ছে এ ইকুয়াল টু ধরে নাও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ধরে নাও সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো তারপর তোমাকে বলল যে এটা দিয়ে দিয়েছে, আর বললো ফাইনাল ভেলোসিটি ধরে নাও সে 20 মিটার পার সেকেন্ড। তো তোমাকে বললো যে ও এইভাবে যদি যাত্রাপথের এই ইনফরমেশনগুলো থাকে তাহলে ও কতটা পথ অতিক্রম করেছে, মানে ফাইনালি যখন ভি ভেলোসিটিতে পৌঁছেছে কতটা পথ অতিক্রম করেছে। তার মানে কি, পথ অতিক্রম মানে কি, অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি, তোমাকে এই ইকুয়েশনটা এখানে কাজে লাগাতে হবে। তার মানে যখনই কোনো প্রবলেম করবে প্রথমে এইগুলো সব লিখে নেবে। ওকে, এইগুলো যেই লিখে নেবে তারপরেই তোমরা বুঝে যাবে যে কোন ইকুয়েশনটা তোমাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু তোমাদের মনে রাখতে বা মুখস্থ রাখতে হবে। ওকে, এই ডেরিভেশন কোথাও আসবে না, কিন্তু যদি বুঝে রাখো তাহলে অনেক সময় অনেক প্রবলেম করতে গিয়ে কাজে লাগবে। কিন্তু এই ডেরিভেশনগুলো কোথাও আসবে না, বাট আমি জাস্ট তাও করে দেখালাম যাতে তোমরা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের একটা ইউজ কেস বুঝতে পারো। আর এই ইকুয়েশনগুলো কিন্তু তোমাদের ফাইনালি মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা ইকুয়েশন বাকি থেকে গেল, যেটাকে বলে যে nth সেকেন্ডে কত দূরত্ব একটা পার্টিকেল অতিক্রম করতে পারে। সেটা দেখবে তোমাদের দুয়ারের বইতে আছে। আমি ওটা একটু পরে করাচ্ছি, এই ক্লাসেই করাবো একটু পরে। কিন্তু তার আগে তোমাদের যেটা আমি করাবো সেটা হচ্ছে তোমাদের ওই লেখচিত্রের সাহায্যে কি করে তোমরা এই গতির সমীকরণগুলো প্রকাশ করতে পারবে, বা লেখচিত্রের সাহায্যে কি করে তোমরা এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করতে পারবে। তো লেখচিত্রে যাওয়ার আগে আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও দিচ্ছি যেখানে আমি একটু বেসিক্সগুলো আলোচনা করে নেবো, যে একটা লেখচিত্র বা গ্রাফ কি করে আঁকে বা কীরকম কোনটা কি দেখতে হয় সেগুলো একটু আমি ডিসকাস করে নেব। তারপরে আমরা আবার এইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা দেখো। তো এখানে আমরা দেখে নিই কিছু পার্টিকুলার গ্রাফ কি করে আমরা আঁকতে পারি। ওকে, আচ্ছা, তো ফার্স্টেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রেট লাইনস। তো তোমরা নিশ্চয়ই জানো যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। আচ্ছা, এই m এর মানে হচ্ছে স্লোপ বা নতি, যেটাকে আমি তোমাদের আগেই বলেছিলাম যে যেটা হচ্ছে ট্যান থিটা, যেখানে থিটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে কোণ, তাই তো, এক্স অ্যাক্সিসের সাথে কোণ। ওকে, আচ্ছা, তো তার মানে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো y ইকুয়াল টু এক্স এর প্লটটা হচ্ছে কোনটা, আমাদের এই ব্লু লাইনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স এর সাথে প্লট। ধরে নাও এই অ্যাঙ্গেলটা থিটা। তো এই ইকুয়েশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতেই পারছি এম এর ভ্যালু হচ্ছে এক্ষেত্রে কত, 1, তাই তো। তো এম এর ভ্যালু 1 মানে কি, ট্যান থিটার ভ্যালু 1, তার মানে থিটার ভ্যালু হচ্ছে কত, 45 ডিগ্রি। তার মানে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। ওকে, আচ্ছা, এই সিটা হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট রাশি। এটা কি বলে দিচ্ছে, এটা বলে দিচ্ছে যে এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে কোথায় ছেদ করেছে। তার মানে দেখে নাও এক্ষেত্রে সি এর ভ্যালু কত, 0। তার মানে দেখো
এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে কোথায় ছেদ করেছে? মূল বিন্দুতে। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, এক্ষেত্রেও দেখো এম এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এম এর ভ্যালু 1 মানে এই স্ট্রেট লাইনটাও, এই যে সবুজ যে স্ট্রেট লাইনটা, এই যে সবুজটা, এটার ক্ষেত্রেও এম এর ভ্যালু 1, সি এর ভ্যালু 2। সি এর ভ্যালু 2 মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তার মানে ওয়াই ইকুয়াল টু 2 বিন্দুতে স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে। ওকে, আর এক্ষেত্রেও কিন্তু ট্যান থিটার ভ্যালু হচ্ছে, ধরে নাও এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা প্রাইম, তো ট্যান থিটা প্রাইমের ভ্যালু 1, তার মানে থিটা প্রাইমের ভ্যালু কিন্তু 45 ডিগ্রি। ওকে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। খুব ভালো করে মাথায় রাখবে, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আচ্ছা, এবার তারপরে দেখা যাক, এখানে আরও কিছু স্ট্রেট লাইন আমরা এঁকেছি। তো ফার্স্টেই আমরা চলে আসছি ওয়াই ইকুয়াল টু এক্স, সেটা তোমাদের এক্ষুনি দেখালাম, ওয়াই ইকুয়াল টু এক্স। আচ্ছা, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সিটাকে 0 ধরেছি। সিটাকে 0 ধরেছি মানে আমার স্ট্রেট লাইনটা বা স্ট্রেট লাইনগুলো প্রত্যেকেই কিন্তু দেখো ওয়াই এক্সকে মূল বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এম এর ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড ক্ষেত্রে এম এর ভ্যালু হচ্ছে 2। তার মানে সেকেন্ড ক্ষেত্রে এম এর ভ্যালু 2 মানে কি? 2 মানে হচ্ছে এই যে সেকেন্ড যে স্ট্রেট লাইনটা ব্লুটা, তাহলে ব্লুটার যে নতি হচ্ছে রেডটার থেকে বেশি, তাই না? তার মানে আমি যদি দুটো অ্যাঙ্গেল আঁকি, এটা ধরো থিটা 1 আর ব্লুটা করেছে থিটা 2, তাই তো? তার মানে কি দাঁড়াচ্ছে? এখান থেকে আমি বলতে পারি যে ট্যান থিটা 2 ইজ গ্রেটার দ্যান ট্যান থিটা 1। কারণ কি? এম ইকুয়াল টু 2 ইজ গ্রেটার দ্যান এম ইকুয়াল টু 1, তাই না? তাই তো, এমটাই তো আমার নতিটা বলে দিচ্ছে যে এক্সের সাথে যেটা গুণ হয়ে আছে এইটা, তাই তো? আচ্ছা, আবার দেখো গ্রিনের ক্ষেত্রে দেখো থিটা 3 যদি হয়, তাহলে আবার ট্যান থিটা 3 সেটা কি? সেটা হচ্ছে 3, তাই তো? 3, হ্যাঁ। তাহলে যদি ইফ থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে কি হচ্ছে? অ্যাঙ্গেলটা যত বাড়ছে তত স্লোপটা বাড়তে যাচ্ছে, তাই তো? গ্রাফের স্লোপগুলো বাড়ছে। কিন্তু এই যে এটার ক্ষেত্রে দেখো, এই পার্পল লাইনটা বা বেগুনি লাইনটা, সেক্ষেত্রে এম এর ভ্যালু হচ্ছে -1। আর -1 মানে কি? -1 মানে এক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলটা কত, ধরে নাও এটা থিটা 4, তো থিটা 4 ইজ অবভিয়াসলি কি? গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আর তোমরা কি ওই অল সাইন ট্যান কস রুল পড়েছিলে, তাই তো? ট্যান কস রুল পড়েছিলে তো, সেখানে কি দেখেছিলে যে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি মানে কি? মানে হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে গেল, আর সেকেন্ড কোয়াড্র্যান্টে কি? তো ট্যান থিটা 4 কি? ইকুয়াল টু -1। তার মানে এইখানে কি, যদি থিটা মানে গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি স্লোপটা কি হবে? নেগেটিভ, তাই তো? তার মানে যদি, তাহলে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, যদি থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু ট্যান থিটা সেটা হবে নেগেটিভ অলওয়েজ। এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে এখানে দেখো, এতক্ষণ আমরা স্ট্রেট লাইন নিয়ে কথা বলেছি, এখানে আমরা কিছু গ্রাফ আঁকছি, যেখানে এটা ধরো এক্স স্কোয়ারটা কোনটা? এইটা দেখো, এটা কিন্তু আর স্ট্রেট নয়, কি হচ্ছে ব্যাপারটা? একে বেঁকে ট্যারাবেকা লাইন হচ্ছে, তাই তো? তার মানে যদি এক্সের পাওয়ার গ্রেটার দ্যান 1 হয়, তাহলে লাইন বা গ্রাফগুলি লিনিয়ার হবে না।
লিনিয়ার মানে কি লাইনের মতো হবে না, আঁকা বাঁকা হবে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, যদি এক্সের পাওয়ার যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কিন্তু লাইনগুলো আঁকা বাঁকা হবে। তোমরা দেখো এই ব্ল্যাক লাইনটা, দেখো ব্ল্যাকটায় কি এক্স কিউব আছে, দেখো এক্স কিউব হচ্ছে এই লাইনটা, তাই না, বেঁকেছে। আবার বেঁকেছে যেটা এক্স ধনাত্মক এক্স, এটা কি পজিটিভ এক্স অ্যাক্সিস এই দিকে, তাই তো, এদিকে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসে দেখো এর ভ্যালুটা আবার ওয়াই এর দিকে নিচের দিকে গেছে, কারণ এটা কি, এটার এক্স যদি আমি ধরো বলি -2, তাহলে ওয়াই এর ভ্যালু কী হবে, -8 হবে, তাই না, সেরকমই হচ্ছে দেখো, সেই জন্য এটা নিচের দিকে এরকম করে গেছে, তাই তো। আচ্ছা, আবার x⁴টাও দেখো এরকম বেঁকেছে। তার মানে যেটা আমি বললাম যে যদি এক্সের পাওয়ার গ্রেটার দ্যান 1 হয় তাহলে লাইন বা গ্রাফটা কিন্তু লিনিয়ার হবে না, আঁকা বাঁকা হবে। এখানে দেখো আগের কেসে কি এক্সের ক্ষেত্রে সব সময় কি পাওয়ার 1 ছিল, তো সেক্ষেত্রে কি হয়েছে, আমার লাইনগুলো কিন্তু সবসময় একটা স্ট্রেট লাইনের মতো হয়েছে গ্রাফগুলো। কিন্তু এক্ষেত্রে যেহেতু এক্সের মাথায় এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, সেই জন্য কী হচ্ছে, আমার গ্রাফগুলো কিন্তু আর লিনিয়ার হবে না। এখানে লাইন লেখাটা ভুল, গ্রাফগুলো লিনিয়ার হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে আবার আমি ওই এটা হচ্ছে আমাদের y=x² একটা গ্রাফ। এক্ষেত্রে y=x²। আচ্ছা, y=x², ওকে, y=x², আমি এটা এখানে লিখি, এটা হচ্ছে y=x² এর গ্রাফ। আচ্ছা, তো প্রত্যেকটা পয়েন্টে দেখো, তো তোমাদের যদি আমি একটা স্ট্রেট লাইন দিই, স্ট্রেট লাইনে কি হচ্ছে দেখো, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই যে অ্যাঙ্গেলটা থিটাটা কিন্তু সেম, কিন্তু এইখানে দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু স্পর্শকগুলো আলাদা হবে, অ্যাঙ্গেলগুলো আলাদা হবে। স্পর্শকগুলো পুরোপুরি হচ্ছে না, কিন্তু দেখো প্রত্যেকটা পয়েন্টে স্পর্শকগুলো আলাদা না। আমি আরেকটু যদি ভালো করে আঁকি, স্কেলটা দিয়ে যদি আঁকি, তার মানে দেখো এই পয়েন্টে এইটা হচ্ছে স্পর্শক, আবার এই পয়েন্টে এটা স্পর্শক, আবার এই পয়েন্টে এটা স্পর্শক, তাই তো। তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্টে, এটা ধরো একটা পয়েন্ট, এটা ধরো একটা পয়েন্ট, এটা ধরো একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে দেখো স্পর্শকটা কিন্তু চেঞ্জ হতে হতে যাচ্ছে। তাহলে আঁকা বাঁকা লাইন যদি থাকে, তাহলে কিন্তু নতি বা স্লোপ প্রত্যেক পয়েন্টে চেঞ্জ হয় তো, তাই না, ওকে। আচ্ছা, এইটা আরেকটা এক্সাম্পল। এখানেও দেখো এটা হচ্ছে y=2x² + 3x³ এর একটা প্লট। এখানেও দেখো এক্স এর পাওয়ারে কিন্তু ম্যাক্সিমাম কি আছে, 2, 3 এইসব আছে, সেই জন্য কিন্তু এটাও একটা কিন্তু আঁকা বাঁকা লাইন। ঠিক আছে, তাহলে কোনো একটা লাইন মানে কোনো একটা গ্রাফের এক্সের ম্যাক্সিমাম পাওয়ারটা দেখবে, পাওয়ার যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে গ্রাফটি আঁকা বাঁকা হবে। মানে তার কথা হচ্ছে যে স্ট্রেট লাইন হবে না। তো এটাই হচ্ছে বোঝার সব থেকে ভালো উপায়। তো
তো এবার এটা কোথায় আমাদের কাজে লাগবে সেটা আমরা দেখব, যে এই যে আমাদের বেগ সময় বা স্মরণ সময় লেখচিত্র অনেক জায়গায় যা আছে সেখানে সেইগুলো করতে গেলে কিন্তু এই যে গ্রাফের যে কনসেপ্টটা এটা কিন্তু খুব আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা ভালো করে কেয়ারফুলি দেখলে যে আমরা একটা প্লটিং সফটওয়্যার, আমি ওখানে ইউজ করেছি ডেসমস বলে একটা প্লটিং সফটওয়্যার ইউজ করেছি, সেটা ইউজ করে আমি তোমাদের দেখালাম। কিন্তু ইন কেস যদি তোমরা সফটওয়্যারটা তো ইনস্টল করে তুমি যদি মোবাইলে তুমি ইনস্টল করো প্লে স্টোর থেকে, সেখান থেকে তুমি করে দেখতে পারো বিভিন্ন গ্রাফ। আমি আরেকবার ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। তো y equal to mx plus c এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেখানে mটা হচ্ছে, এটা যদি স্ট্রেট লাইনটা হয়, থিটাটা কি, থিটাটা বেসিক্যালি x অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, তাই তো? আমি যদি এটাকেও এরকম ভাবে বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, আবার এর x অ্যাক্সিসের প্যারালাল যদি একটা ড্র করি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, অনুরূপ কোণ, তাই তো? তার মানে mটা হচ্ছে কি, স্লোপ, mটা হচ্ছে স্লোপ, আর সিটা হচ্ছে ওয়াই অক্ষকে ওটা কোথায় ছেদ করেছে, এইটা হচ্ছে সি। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমার কয়েকটা ধরো তিনটে এরকম স্ট্রেট লাইন আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এবার ধরে নাও ও এ, ও বি আর ও সি, এই তিনটে আমার স্ট্রেট লাইন আছে। তো বুঝতেই পারছো থিটা টু আর থিটা ওয়ানের মধ্যে থিটা টুটা বড়। এবার tan থিটা টুর ভ্যালু কি হয়, যদি থিটা টু গ্রেটার দ্যান থিটা ওয়ান হয়, ইফ থিটা টু ইজ গ্রেটার দ্যান থিটা ওয়ান, তার মানে কি হয়, tan থিটা টুর ভ্যালু tan থিটা ওয়ানের থেকে বেশি হয়, তার মানে এই ওবি সরলরেখাটার স্লোপটা বা নতিটা কিন্তু বেশি। তার মানে যদি আমি এরকম দুটো ইকুয়েশন লিখি, y ইকুয়াল টু m1x প্লাস সিটা আমি 0 ধরে নিলাম আপাতত, এখানে সিটা 0, তাই না? সিটা 0 এখানে, আর y ইকুয়াল টু m2x যদি ধরি, তার মানে m2 মানে হচ্ছে এইটা লালটা, m1 মানে এইটা, তার মানে এখানে কি হবে, m2 ইজ গ্রেটার দ্যান m1, তাই না? যেহেতু থিটা 2 ইজ গ্রেটার দ্যান থিটা 1, তার মানে tan থিটা 2 গ্রেটার দ্যান tan থিটা 1, আর এটাই বেসিক্যালি তোমার নতি। তার মানে ইকুয়েশন থেকে আমরা বলতে পারি m2 গ্রেটার দ্যান m1, তাই তো? আচ্ছা, আবার এই যে সি এর ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস mx। কেন y? কারণ এখানে থিটা 3 হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আর তোমরা নিশ্চয়ই এই অল সাইন ট্যান কস রুলটা পড়েছিলে, যে অল সাইন ট্যান কস। তো তোমরা এই রুলে কি পড়েছিলে, যে এই সেকেন্ড কোয়াড্র্যান্টে ট্যানটা কি, নেগেটিভ, খালি সাইন পজিটিভ। তার মানে থিটা 3 যদি গ্রেটার দ্যান 90 আবার লেস দ্যান 180 হয়, তাই তো? গ্রেটার দ্যান 90 লেস দ্যান 180, সেক্ষেত্রে ট্যান থিটা 3 এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। সেই জন্য y ইকুয়াল টু মাইনাস mx মানে তোমার কি হচ্ছে, এক্ষেত্রে তোমার স্লোপটা হচ্ছে নেগেটিভ, তাই তো? সেই জন্য এটা এই দিকে। তো এইগুলো একটু খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা, y ইকুয়াল টু ax স্কোয়ার, এরকম যদি একটা এ থাকে, সেটা এরকম একটা অধিবৃত্ত বলে এটাকে, এরকম দেখতে হয়, উল্টোনো এরকম, মানে একটা কি বলবো, একটা উল্টোনো ঘন্টার মতো দেখতে হয়, তাই না? হ্যাঁ, তো এটাকে বলে অধিবৃত্ত। আচ্ছা, আবার যদি একটা এরকম ax কিউব প্লাস bx স্কোয়ার থাকে, সেটাও কোনো একটা বক্ররেখা হবে, কোনো একটা বক্ররেখা হবে, কি হবে সেটা জানি না, সেটা দেখতে হবে প্লট করে, কিন্তু কোনো একটা বক্ররেখা হবে, এটার কোনো নির্দিষ্ট কোনো নাম নেই, এটাকে আমরা অধিবৃত্ত বলি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, যদি কোনো একটা ইকুয়েশন, ধরে নাও এরকম একটা ইকুয়েশন কোথাও একটা আছে, যে y ইকুয়াল টু সাম কিছু একটা ফাংশন অফ x। হ্যাঁ, এবার এই ইকুয়েশনে x এর যে পাওয়ার n যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে ইকুয়েশনটা সর্বদা একটা বক্ররেখা হবে, তাই তো? y ইকুয়াল টু fx এর একটা ইকুয়েশন যদি থাকে, আর এর মধ্যে যে x গুলো আছে তার ম্যাক্সিমাম পাওয়ার যদি গ্রেটার দ্যান 1 হয়, আমি একটা এক্সাম্পল দিই, এই এখানেই তোমার এক্সাম্পলটা আছে, ধরে নাও এই যে y ইকুয়াল টু ax কিউব প্লাস bx স্কোয়ার। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত, x এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 3। যেহেতু 3 আছে, 3 ইজ গ্রেটার দ্যান 1, তাহলে এটা সর্বদা একটা বক্ররেখা হবে।
আবার এখানে তুমি দেখতে পাচ্ছ x এর ম্যাক্সিমাম পাওয়ার কত 1, এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত 1, তার মানে এটা সব সময় একটা স্ট্রেট লাইন হবে। ওকে, এই কথাটা কিন্তু মাথায় রেখো, আমি এটা আরেকবার লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে যদি y = fx ইকুয়েশনে x এর ম্যাক্সিমাম পাওয়ার যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা সর্বদা একটা বক্ররেখা হবে, যেমন আমরা y = ax² দেখলাম, সেটা কিরকম দেখতে, এরকম দেখতে, তাই তো? তো সেটা সর্বদা একটা বক্ররেখা, আর যদি ইকুয়াল টু 1 হয় ম্যাক্সিমাম পাওয়ার, সর্বদা স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, এক্সাম্পল যেমন y = ax² + bx³ + cx + d, এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত 3 তো, তার মানে এটা একটা বক্ররেখা হবে। আবার y = ax + b, এটার ম্যাক্সিমাম পাওয়ার কত 1, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হবে। এটা কিন্তু সব সময় মাথায় রাখবে। ওকে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নিই লেখচিত্র বা গ্রাফের সাহায্যে গতির প্রকাশ আমরা কি করে করতে পারি। তো প্রথমেই আমরা দেখে নেব সরণ সময় গ্রাফ। সরণ সময় গ্রাফ মানে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে সময় প্লট করব আর ওয়াই অ্যাক্সিসে সরণ প্লট করব কোন একটা পার্টিকেল, ঠিক আছে? আচ্ছা, এবার যদি একটা পার্টিকেল স্থির থাকে তাহলে কি হবে, সময় বাড়লেও পার্টিকেলটার কোনো সরণ হবে না, সরণ হবে 0, তাই তো? তার মানে একটা স্থির পার্টিকেলের সরণ সময় লেখচিত্র এরকম একটা হবে, যে এটার সর্বদা এটা কোনো একটা পার্টিকুলার ধরে নাও t = 5 সেকেন্ড, 5 সেকেন্ডে এটা ধরে নাও t = 0 সেকেন্ড, 0 সেকেন্ডে এর সরণ কত 0। আবার স্থির যেহেতু এটা t = 0 সেকেন্ডে, আবার t = 5 সেকেন্ডেও কি হবে, সরণ কি হবে 0, তার মানে সর্বদা এটা 0তেই থাকবে, t বাড়লেও এটা সবসময় 0তে থাকবে, তাই জন্য এটার লেখচিত্রটা হবে এরকম। বোঝা গেল? আচ্ছা, এবার দেখে নিই সমবেগে গতিশীল কোন একটা পার্টিকেলের সরণ সময় লেখচিত্রটা কি হবে। তো আমরা জানি যে s = vt, তাই তো? s = vt, আর এদিকে t, এদিকে s। আচ্ছা, এটাকে যদি আমরা এই সরল রেখার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি y = mx + c, তাহলে আমরা কি দেখব, এক্ষেত্রে c টা হচ্ছে 0, তার মানে এটা কি মূল বিন্দু দিয়ে যাবে। c টা যদি নন জিরো হতো তাহলে এরকম একটা কোথাও দিয়ে যেত, তাই তো? কিন্তু c টা যেহেতু 0, মূল বিন্দু দিয়ে যাবে, মানে y অ্যাক্সিসকে বা সরণ অ্যাক্সিসকে মূল বিন্দুতে ছেদ করবে। ওকে, আচ্ছা, এবার এইটার সাথে এটা যদি কম্পেয়ার করি তাহলে কি দেখছি আমরা, যে সরল রেখার যে নতিটা সেটাই হচ্ছে আমাদের বেগ, তাই তো? তার মানে আমরা বলতে পারি m = tan θ, যেখানে থিটা হচ্ছে এই লেখচিত্রটা t অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল করেছে সেটাই হচ্ছে আমার ভেলোসিটি, বেগ। আবার আমরা জানি v = ds/dt, ds মানে কি, ds মানে ক্ষুদ্র দূরত্ব কোনো একটা সময় ডিভাইডেড বাই dt, তাই তো? তো সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে, আর আমরা কি জানি ds/dt টাই বেসিক্যালি আমাকে নতিটা দেয়, তাই তো? তো আমরা এইভাবে কোন একটা সমবেগে কোন একটা গতিশীল পার্টিকেলের জন্য আমরা বেগ সময় সরণ আর সময়ের লেখচিত্রটা এরকম ভাবে আঁকতে পারি, এটা একটা স্ট্রেট লাইন হবে। আচ্ছা, এবার যদি তোমাকে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে ধরে নাও একটা সরণ সময় লেখচিত্র আছে দুটো পার্টিকেলের জন্য, একটা পার্টিকেল এরকম আর একটা পার্টিকেলের জন্য এরকম আছে। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম কোন পার্টিকেলটার বেগ বেশি, কি বলবে তুমি? এটা ধরে নাও θ1, এটা ধরে নাও θ2, এবার আমি বললাম s = v1t আর s = v2t। হ্যাঁ, যেখানে এবার কোনটার বেগ বেশি কি বলবে? এই θ2 যে লাল, যে এটা কি বলে, লাল যে লেখচিত্রটা, সেটার বেগটা বেশি, কারণ তার অ্যাঙ্গেলটা বেশি, তার মানে কি নতিটা বেশি, তাই তো? tan θ2 is greater than tan θ1, তার মানে কি এটার বেগটা আমার বেশি, এইটা, তাই তো? আচ্ছা, তোমাকে যদি আরেকটা আমি জিনিস জিজ্ঞেস করি যে ধরে নাও এরকম একটা বেগ সময় লেখচিত্র আছে এরকম, এটার মানে কি, এটার মানে এর স্লোপটা কি নেগেটিভ, তাই তো? কারণ কি থিটাটা কি, একটু আগেই তোমাদের বললাম থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তার মানে স্লোপটা নেগেটিভ। হ্যাঁ,
তো স্লোপটা নেগেটিভ মানে এর কি হবে, গতিবেগটা কি নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার যদি কোনো একটা পার্টিকেল সমত্বরণে গতিশীল হয় সেক্ষেত্রে সরণ সময় বা এসটি গ্রাফ, এটাকে আমরা অনেক সময় বলবো এসটি গ্রাফ। তো সেক্ষেত্রে এই এসটি গ্রাফটা কিরকম দেখতে হবে সেটা দেখে নিই। তো তোমরা জানো সমত্বরণে গতিশীল কোনো বস্তুর জন্য আমরা এই ইকুয়েশনটা জানি, s = ut + হাফ এটি স্কোয়ার। আর এখানে কি টি এর ম্যাক্সিমাম পাওয়ার কি 2, তার মানে এটা কি একটা বক্ররেখা হবে। আর এই ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকলে সেক্ষেত্রে বক্ররেখাটি হয় অধিবৃত্ত। হ্যাঁ, তো সেটা এরকম একটা জিনিস দেখতে হবে। এবার ধরে নাও আমি একটা দুটো পয়েন্ট নিলাম P1 আর P2, ওকে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি যে P1 ও P2, হ্যাঁ এই দুটোতে, তো তুমি বুঝতেই পারছো যে এই দুটো পয়েন্টে, তো আমি তোমাদের একটু আগে কি বলেছিলাম যে এসটি গ্রাফের কোনো বিন্দুতে স্লোপ মানেই হচ্ছে ওই বিন্দুতে ওই পার্টিকেলটির তাৎক্ষণিক বেগ। হ্যাঁ, কারণ v = ds/dt, তার মানে ds/dt-টা তো কি নতিকেই নির্দেশ করে, তার মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি আমি স্লোপটা বের করি সেটাই হবে ওই পয়েন্টের গতিবেগ। হ্যাঁ, তো তোমরা বুঝতেই পারছো এই P1 পয়েন্টে স্লোপটা কি এইটা, আবার P2 পয়েন্টে স্লোপটা কি, বেসিক্যালি স্পর্শক টানতে হবে। তার মানে দেখো এই দুটো স্লোপ কিন্তু আলাদা, তার মানে P1 ও P2 পয়েন্টে P1 ও P2 পয়েন্টে গতিবেগ আলাদা, সেটাই স্বাভাবিক না, কারণ এটা তো সমত্বরণে গতিশীল। ত্বরণ মানে কি গতিবেগ চেঞ্জ হবে, তাই তো। আর সেই জন্যই আমরা দেখছি P1 ও P2 তে কিন্তু স্লোপটা আলাদা। স্লোপ মানেই কি, স্লোপ মানেই গতিবেগ, তো স্লোপ আলাদা মানে গতিবেগও আলাদা P1 ও P2 দুটো পয়েন্টে। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ধরে নাও P1 পয়েন্টে ওর সরণের মান হলো s1 আর P2 পয়েন্টে সরণের মান হলো s2, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই T1 থেকে T2 এর মধ্যে ওর গড় গতিবেগ কত, গড় বেগ কত, তুমি কি করবে? গড় বেগ বের করার জন্য তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে গড় বেগ মানে কি অতিক্রান্ত মোট দূরত্ব, তার মানে কি s1 প্লাস s2, সরি s1 প্লাস s2 বলছি, ভুল লিখেছি আমি। গড় বেগটা কি হবে এখানেই লিখি, গড় বেগ P1 ও P2 এর মধ্যে গড় বেগ কি হবে, অতিক্রান্ত দূরত্ব কত s2 মাইনাস s1, তাই তো। আর মোট ব্যয়িত সময় কত t2 মাইনাস t1, তাই তো, বোঝা গেল? এরকম করে তোমরা বের করতে পারবে। আচ্ছা, এইটা তুমি যদি এই দুটো P1 P2 কে একটা সরল রেখা দিয়ে কানেক্ট করো, হ্যাঁ, আর এরকম যদি একটা ত্রিভুজ কমপ্লিট করো, ধরো না P1 P2, এটার নাম দিলাম ধরো নাও D, তাহলে এই ত্রিভুজ P1 P2 D, এখান থেকে তোমরা কি বলতে পারো, যে এইটা মানে কি বেসিক্যালি এইটা বাই এটা, তাই তো। এই গড় বেগ মানে এটা কি, গড় বেগ মানে এখানে কি বলতে পারবো আমি, P2D বাই P1D। তাহলে এটা মানে কি গো তোমার, এইটা তো জ্যা, P1 থেকে P2 কানেক্ট যে করলাম ওটা তো জ্যা, আর এইটা হচ্ছে কি এই ত্রিভুজটার কি লম্ব বাই ভূমি। তার মানে গড় বেগ মানে আমি বলতে পারি এখানে জ্যায়ের নতি, তাই তো। দেখো এটা দোয়ারিতেও লেখা আছে, ওখান থেকে ছবিটা আরো বেটার ওয়েতে বুঝতে পারবে, ছবিটা দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে। তো এই জ্যা এই P1 P2 কে কানেক্ট করলে এটা তো জ্যা হচ্ছে, আর এই ত্রিভুজটা যদি কমপ্লিট করি তাহলে এইখানে এটা মানে কি এই ট্যান থিটাটা, এটা যদি থিটা হয় তাহলে এটাই মানে কি ট্যান থিটা, তাহলে এই জ্যায়ের নতি হচ্ছে এইটা। আচ্ছা, তো যেটা বোঝার সেটা হচ্ছে যে সমত্বরণে গতিশীলের ক্ষেত্রে প্লটটা হবে অধিবৃত্তাকার, হ্যাঁ অধিবৃত্তাকার,
আর সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে খুব স্বাভাবিকভাবেই আমার গতিবেগের মান আলাদা হবে, কারণ আমার স্লোপগুলো প্রত্যেকটা পয়েন্টে আলাদা হচ্ছে। ওকে, আশা করি এটাও বোঝা গেল। এবার আমরা দেখে নিই অসম ত্বরণে গতির জন্য কিরকম প্লটটা দেখতে হয়। ওকে, প্রথমেই আমরা দেখে নিই অসম ত্বরণ মানেটা কি। আমরা এবার দেখব অসম ত্বরণ। তো তোমরা বুঝতেই পারছো ওয়ার্ডটা থেকেই খুব ক্লিয়ার যে অসম ত্বরণ মানে হচ্ছে এমন একটা গতি যেটা সমত্বরণে নয়। সমত্বরণ মানে কি, এটা বা অ্যাক্সেলারেশন বা ত্বরণটা সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকছে, তাই তো। অসমত্বরণ মানে ত্বরণটা কিন্তু সময়ের সাথে চেঞ্জ করবে। আচ্ছা, একটা জিনিস দেখে নিই। আমরা জানি a ইকুয়াল টু ডিভিডিটি, আবার ভিটাকে আমি লিখতে পারি ডিএস ডিটি। তার মানে আমি ত্বরণকে লিখতে পারি d2s dt2, এটাকে বলে ডাবল ডেরিভেটিভ। এটা কিছুই না, আমি তোমাদের আগেও বলেছি যে দুবার ডেরিভেটিভটা করতে হবে। তো ধরে নাও এই আমাদের সমত্বরণের ইকুয়েশনটা আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমি এটাকে একবার যদি ডেরিভেটিভ করি কি হবে, ডিডিটি করলাম, ডিডিটি প্রথমে ইউটির ওপর পড়লো এখানে, তারপর হাফ এটি স্কোয়ারের ওপর এখানে পড়লো, তাই তো। আচ্ছা, এবার ইউটা কনস্ট্যান্ট আর হাফও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি। তো সবগুলো কি হয়, যদি আমার কাছে ডিডি এক্স অফ সি এক্স হয়, সিটা যদি কনস্ট্যান্ট হয়, সিটা বাইরে বেরিয়ে যায়, তাই তো, আর এক্স স্কোয়ার, সিটা বাইরে বেরিয়ে যায়। সিমিলারলি এখানে ইউটা বাইরে বেরিয়ে এলো, হাফ এটাও বাইরে বেরিয়ে এলো, আর সব ডেরিভেটিভগুলো পড়লো গিয়ে টি এর ওপর, আর এখানে টি স্কোয়ারের ওপর। টি এর ডেরিভেটিভ করলে হয় 1, টি স্কোয়ারের করলে হয় 2t, এই 2 কেটে গেল, তো আমি পেলাম ডিএস ডিটি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, এবার এইটাকে আমি আবার ডেরিভেটিভ করব এখানে। তো এটার ভ্যালু কি, ইউ প্লাস এটি, তো ডেরিভেটিভটা সরি এখানে ডিডিটি হবে, তো ডেরিভেটিভটা করছি ইউ প্লাস এটির ওপর, ইউ প্লাস এটিকে আবার ডেরিভেটিভ করছি। আচ্ছা, প্রথমে এটা ইউ এর ওপর পড়লো, তারপরে পড়লো এটির ওপর। আচ্ছা, ইউ এর ওপর পড়তে এবার ইউটা তো কনস্ট্যান্ট, তার মানে এটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেল। কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো সবসময় জিরো, তাই না। কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানে কি, কোনো তো চেঞ্জ নেই কনস্ট্যান্টের, সেই জন্য জিরো। আচ্ছা, এটি ডিডিটিটা এটির ওপর পড়লো, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, এখানে ডিডিটি পড়লো টি এর ওপর। তো আলটিমেটলি আমি d2s dt2টা কি পেলাম, d2s dt2 পেলাম a। হ্যাঁ, তার মানে এটা একটা কনস্ট্যান্ট পেলাম আমি। ওকে, আচ্ছা, এবার ধরো তোমার কাছে এরকম একটা ইকুয়েশন আছে, কেউ একটা বললো যে তোমার সরণ আর সময়ের মধ্যে সম্পর্কটা এরকম কোন একটা পার্টিকুলার ক্ষেত্রে, মানে এরকম ভাবে কোন একটা পার্টিকুলার সরণ সময়ের সাথে চেঞ্জ করছে, তাই তো। তো তোমাকে বললো যে বলো তো বাবা এটা গতিটা কিরকম, এটা কি সমত্বরণে গতি নাকি কি হচ্ছে ব্যাপারটা। তো আমরা দেখি কি হচ্ছে। তো প্রথমে ডিএসডিটি করলাম, এটাই তোমাকে বেসিক্যালি গতিবেগ দেবে। তো ডিএসডিটি করলে তুমি এটা ডেরিভেটিভ করে দেখবে, এইটা পাবে। হ্যাঁ, 3টা এদিকে চলবে, 60 স্কোয়ার পাবে প্লাস 60 পাবে। আচ্ছা, এটা হচ্ছে গতিবেগ। আবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবে, তাহলে পাবে, সরি এখানে একটা ভুল করেছি, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে 12t প্লাস 6। হ্যাঁ, আচ্ছা, এবার এটাই তো তোমার ত্বরণ, তাই না। এবার এই ত্বরণটা দেখো টি এর ওপর ডিপেন্ডেন্ট। এর আগে তোমরা কি পেয়েছিলে, এখানে ত্বরণটা টি এর ওপর ডিপেন্ডেন্ট নয়, এটা একটা কনস্ট্যান্ট ছিল, তাই না। এখানে একটা কনস্ট্যান্ট ছিল, সমত্বরণ, এটা তো সমত্বরণে গতি, এটা তো সমত্বরণ, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এটা কিন্তু এই ত্বরণটা কিন্তু আর এ নয়, ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম নয়, এটা কিন্তু টি এর ওপর ডিপেন্ড করছে। তার মানে এটাকেই বলে অসম ত্বরণ, কারণ ত্বরণটা টাইমের সাথে চেঞ্জ করতে করতে যাচ্ছে, তাই না। অসম বেগ মানে কি, বেগটা চেঞ্জ করতে করতে যায় টাইমের সাথে। অসম ত্বরণ মানে ত্বরণটা টাইমের সাথে সাথে চেঞ্জ করতে করতে যাচ্ছে। ওকে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এসটি প্লটে যদি টি এর ম্যাক্সিমাম পাওয়ার গ্রেটার দেন 2 হয়,
এটা খুব ভালো করে খেয়াল করো, টি এর এসটি ইকুয়েশনে যদি টি এর ম্যাক্সিমাম পাওয়ার গ্রেটার দ্যান 2 হয় তাহলেই সেটা হয় সমত্বরণে গতি। দেখো এখানে 2 আছে ম্যাক্সিমাম পাওয়ার, এটা কিন্তু সমত্বরণে গতি, কিন্তু যদি গ্রেটার দ্যান 2 হয় তাহলে ওটা হয় অসমত্বরণে গতি। ওকে, এসটি প্লট এসটি ইকুয়েশনে যদি টি এর ম্যাক্সিমাম পাওয়ার গ্রেটার দ্যান 2 হয় তাহলে ওটা অসমত্বরণে গতি হয়ে যায়। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখে নিই প্লটটা কিরকম দেখতে হতে পারে। তাহলে অসমত্বরণে এসটি গ্রাফটা এরকম দেখতে হয়, এটা যে কোনো একটি বক্ররেখা হয়, যে কোনো একটা বক্ররেখা। সমত্বরণের ক্ষেত্রে কি হয়? সমত্বরণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে অধিবৃত্ত হয়, বক্ররেখাই হয় কিন্তু অধিবৃত্তাকার হয়, কিন্তু এক্ষেত্রে যে কোনো একটা বক্ররেখা হবে, হ্যাঁ, যেটা অধিবৃত্ত নয়, অধিবৃত্ত ছাড়া অন্য কোনো বক্ররেখা হবে। আচ্ছা, এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এই পি পয়েন্টে এরকম একটা এসটি গ্রাফের বেগ কত হবে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, পি পয়েন্টের বেগ হচ্ছে পি এর নতি, হ্যাঁ, নতিটা বের করলে তুমি নতিটা অনেকভাবে বের করতে পারো, থিটা করে বা ইকুয়েশন দেখে অনেক কিছু ভাবে বের করা যায়। তো ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, এস ইকুয়াল টু 3t কিউব প্লাস 6t স্কোয়ার। তোমাকে জিজ্ঞেস করলো টি ইকুয়াল টু 2 তে বেগ কত, কি করবে? ডিএস ডিটি করবে, দিয়ে টি এর জায়গায় 2 বসিয়ে দেবে, তার মানে কি, তাই না? তো বেগ বের, তার মানে বেগটা তুমি বের করবে কি ডিএসডিটি করে। তো ডিএসডিটি করলে কি এরকম ভাবে পাবে তুমি, আলটিমেটলি ডিএসডিটি করলে, এটাকে ডিএসডিটি করলে পাবে 9t স্কোয়ার প্লাস 12t। এটাই হচ্ছে বেগ, সময়ের সাথে বেগের সম্পর্ক। তো এবার যদি তোমাকে বলে যে বেগটা টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কত, কি করবে, জাস্ট টি এর জায়গায় 2 বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে বেগটা, এখানে হবে 60। ওকে, হয়তো ক্যালকুলেশনটা আমার মধ্যে ঠিকই আছে, ভুলও হতে পারে, কিন্তু মোটামুটি এইটা তোমার এরম ভাবে তোমাকে করতে হবে, হ্যাঁ। তো টি ইকুয়াল টু 2 এ বেগ হবে এইটা। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা দেখব বেগ সময় লেখচিত্র। আচ্ছা, এবার দেখে নিই আমরা বেগ সময় লেখচিত্র বা গ্রাফটা কিরকম হয়। তো সমবেগে গতিশীলের জন্য কি হবে, এরকম একটা স্ট্রেট লাইন টি অ্যাক্সিসের সাথে প্যারালাল, কারণ সময় যত চেঞ্জ হচ্ছে উপরের দিকে এটার কোনো বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। ধরুন একটা পার্টিকুলার কোনো একটা বেগে কোনো একটা পার্টিকেল গতিশীল, তো সময়ে চেঞ্জ হলেও বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য এটাকে এরকম স্ট্রেট লাইন হবে, মানে এরকম সমান্তরাল লাইন হবে সময় অ্যাক্সিসের সাথে, টাইম অ্যাক্সিসের সাথে, বেগের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? আচ্ছা, সমত্বরণে গতিশীল যদি হয় তাহলে কি হবে? তো সমত্বরণের জন্য বেগ আর ত্বরণের যে রিলেশন সেটা তোমরা জানো, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? তো এক্ষেত্রে কি হবে, এটাকে যদি আমি y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি v ইকুয়াল টু এটি প্লাস ইউ করে, তাহলে এটা কি প্রাথমিক বেগ, প্রারম্ভিক বেগ, তাহলে এটাই হবে c। বেসিক্যালি এই যে এটা হচ্ছে c, যেখানে এই লেখচিত্রটা y অ্যাক্সিসকে ছেদ করছে সেটা হচ্ছে c হয়, এক্ষেত্রে এটা হবে আমার প্রাথমিক বেগ u, হ্যাঁ। আচ্ছা, এটা প্রাথমিক বেগ। আচ্ছা, এবার এইখানে ধরো এটা অন্তিম বেগ, এর কোঅর্ডিনেটটা হচ্ছে v, t, তার মানে কি এক্স অ্যাক্সিসের টাইম হচ্ছে t, ওয়াই অ্যাক্সিসের এটা হচ্ছে v, তাই তো? তার মানে এই পুরোটা, এই টোটালটা হচ্ছে এই এ থেকে v, তার মানে এইটুকু কি হবে, এইটুকু পার্ট কি হবে, এটি, কারণ v সমান u প্লাস এটি, তাই তো? এটা এটি, বোঝা গেল? পুরোটা হচ্ছে v, এই অরিজিন থেকে y অ্যাক্সিসে এতটা হচ্ছে v, হ্যাঁ, এতটা হচ্ছে u, আর এটা হচ্ছে এটি, ঠিক আছে? এক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রেট লাইন, যেটা এরম ভাবে শুরু হবে, যদি প্রাথমিক বেগ একটা থাকে এরম ভাবে শুরু হবে। অসমত্বরণ হলে কি হবে? তো অসমত্বরণ হলে বুঝতেই পারছো, অসমত্বরণ তখনই হবে যদি v এর ইকুয়েশনে t এর ম্যাক্স পাওয়ার গ্রেটার দেন কত হয়, গ্রেটার দেন 1 হয়, তাই তো? তার মানে এখানে কি ইকুয়াল টু 1, তাই এটা সমত্বরণ। যদি গ্রেটার দেন 1 হয় তাহলে হবে অসমত্বরণ, হ্যাঁ। ধরে নাও v ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 3t আছে, তাহলে ডিভিডিটি করলে কি হবে তোমরা জানো, অ্যাক্সেলারেশন মানে কি ডিভিডিটি, তার মানে এটা করলে কি হবে, এটা হবে 4t প্লাস 3, তার মানে কি এখানে দেখো অসমত্বরণ হচ্ছে, কারণ অ্যাক্সেলারেশনটা টাইমের ওপর ডিপেন্ডেন্ট। তো অসমত্বরণ হলে কি হবে,
এইটা এটা দেখতেই পাচ্ছো ভিটির এতে কি আছে ইকুয়েশনে, টি এর পাওয়ার কি 2 আছে, তার মানে একটা বক্ররেখা হবে। তো যে কোনো বক্ররেখা এটা হতে পারে, অধিবৃত্ত হতে পারে, অন্য কোনো বক্ররেখা, যা ইচ্ছে হতে পারে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ত্বরণ কত, কি হবে, সেই পয়েন্টের স্লোপটা তোমাকে বের করতে হবে। সিমিলারলি এসটি প্লটের মতো এখানে জাস্ট এখানে ত্বরণ মানে ডিভিডিটি, আর সেটা মানেই কি কোনো একটা পয়েন্টে নতি। তোমরা এখান থেকেও বুঝতে পারছো y = mx + c থেকে কম্পেয়ার করলে এটা কি নতি, তাই না? তো বেসিক্যালি কোনো পয়েন্টে ভিটি কার্ভের নতি মানে ভিটি গ্রাফের নতি সমান ত্বরণ। ঠিক আছে, কোন একটা পার্টিকুলার পয়েন্টে ভিটি গ্রাফের নতিটাই তোমাকে কি দেবে, ত্বরণের মানটা দেবে। আশা করি বোঝা গেল। এই রিলেটেড অনেক প্রবলেমস আসতে পারে, সেগুলো কিন্তু খুব কেয়ারফুলি তোমাদের করতে হবে। ওকে, এবার একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলো দেখি, এই যে লেখচিত্রটা স্মরণ সময় লেখচিত্র, এটা কি আদৌ পসিবল, ফিজিক্যালি পসিবল? বলো দেখি কি হবে আনসারটা। আনসারটা হবে কি হবে বলতে পারবে? আনসারটা হবে না, এটা পসিবল না। কেন? কারণটা দেখো, ধরো তুমি এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করলে, পি অবধি এলে, দিয়ে আবার বিতে যাচ্ছ। তো এ থেকে পি অবধি ঠিক আছে, টাইম বাড়ছে, সাথে সাথে স্মরণটা কখনো বাড়ছে একটু কমছে, যাই হোক, হতেই পারে সেটা, তাই তো? আচ্ছা, এবার তুমি যেটা দেখলে এখানে যে এই পি বিন্দুতে এসে জিনিসটা এই দিকে যাচ্ছে, তার মানে কি টাইম কমছে। তোমার কি কখনো এরকম হয় যে ঘড়ির কাঁটাটা দেখছো ঘুরছে ঘুরছে ঘুরছে, হঠাৎ করে ঘড়ির কাঁটা পেছনের দিকে ঘুরতে শুরু করলো? এটা তো হয় না, কিন্তু এই প্লট অনুযায়ী সেটা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ফিজিক্যালি পসিবল না, ফিজিক্যালি পসিবল না, নো। তো এরকম কখনো কোনো প্লট থাকলে কিন্তু এগুলো ট্রিক কোয়েশ্চেন দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের প্লট দেখলেই সেটাকে প্রথমেই বাদ দিয়ে দেবে যে এটা ফিজিক্যালি পসিবলই না। সময় পেছন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটা যেন উল্টো দিকে যাচ্ছে, সেটা তো হতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে এই টাইপের লেখচিত্র থেকে খুব সাবধান। ওকে, এবার আমরা দেখে নিই গ্রাফের সাহায্যে আমরা গতির ইকুয়েশনগুলোর প্রমাণ কি করে করতে পারি। তো প্রথমে আমরা জানি v = u + at, এটার গ্রাফটা এরকম দেখতে হবে, যেখানে এইটা হচ্ছে u, এটা একটা স্ট্রেট লাইন হবে, যেখানে এটা হচ্ছে u, একটু আগেই তোমাদের দেখালাম, আর এইটা হচ্ছে at। হ্যাঁ, তার মানে v = u + at। ওকে, আচ্ছা, এবার তোমরা জানো যে v = ds/dt, তাই তো? তারপর ds = vdt বা s = ইন্টিগ্রেশন vdt। তো তোমাদের আমি আগেই ইন্টিগ্রেশনে শিখিয়েছি যে y dx, যদি y একটা ফাংশন থাকে তো y dxটা কি বলা যায়, এরকম যদি y = fx এর গ্রাফ যদি এরকম হয়, তো তার আন্ডার দ্য কার্ভ যে এরিয়া বা ক্ষেত্রফল, সেটাই আমাকে ইন্টিগ্রেশনটা দেয়। তাহলে ইন্টিগ্রেশন বেসিক্যালি আমাকে ক্ষেত্রফল দেয়। ঠিক আছে, x = x থেকে x = xb এর মধ্যে যদি এরকম একটা প্লট গ্রাফ থাকে, তাহলে তার আন্ডার দ্য কার্ভ যে ক্ষেত্রফলটা, সেটাই আমাকে ইন্টিগ্রেশনটা দেবে। ওকে, আচ্ছা, তো তার মানে s = vdt মানে কোনো আমাকে যদি টোটাল স্মরণ বের করতে হয়, তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে vdt বা অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয়, তো সেক্ষেত্রে vdt-র যে গ্রাফটা, তার যে ক্ষেত্রফল, সেটাই দেবে আমাকে অতিক্রান্ত দূরত্ব। তার মানে এখানে vt গ্রাফ এটা, vt গ্রাফ এটা, তার মানে vt গ্রাফের, এটা তো vt গ্রাফ, তার মধ্যে যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে বেসিক্যালি আমার অতিক্রান্ত দূরত্ব বা s। কি করে সেটা বের করব আমরা তাহলে দেখি। ওকে, তাহলে এখানে বেসিক্যালি কি, এই AOCB এটা কি একটা ট্র্যাপিজিয়াম, তাই তো? এটা একটা ট্র্যাপিজিয়াম, তার মানে এই s = এই AOCB যে ট্র্যাপিজিয়াম, তার এরিয়া, এই ট্র্যাপিজিয়ামটার এরিয়া। তো এটা, এই এরিয়াটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র। তো এটা হচ্ছে ত্রিভুজ ADB এর এরিয়া প্লাস চতুর্ভুজ
AOCD এর এরিয়া। তাহলে এটা কি ত্রিভুজ ADB এর এরিয়া প্লাস চতুর্ভুজ AOCD এর এরিয়া। আচ্ছা ADB এর এরিয়া কি হবে, কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমিটা কত, এটা কত টি, তাই তো ভূমিটা টি, তার মানে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এডি, এডি ইন্টু উচ্চতা মানে কি ডিবি, প্লাস এটা কি হবে AO টাইমস OC, তাই তো। তার মানে কি হলো হাফ ইন্টু এডি, এডি মানে কি এডি মানে OC মানে টি, টি ইন্টু ডিবি, ডিবি মানে কি এটি ইন্টু এটি প্লাস এটা ইউ ইন্টু টি। তার মানে দেখো এখান থেকে আমি যদি এদিকে লিখি এস ইকুয়াল টু কি পেলাম হাফ এটি স্কোয়ার মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রমাণ হলো। তার মানে তোমাকে যদি এরকম বেগ সময় লেখচিত্র দিয়ে দেয় আর যদি তোমাকে বলে অতিক্রান্ত দূরত্ব বের করো, কি করবে এই ভেতরের এরিয়াটা বের করতে হবে বা ইন্টিগ্রেশন করতে হবে। ওকে ঠিক আছে, বোঝা গেল। তাহলে ভিটি এর গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে আমাকে কি দিচ্ছে, অতিক্রান্ত দূরত্ব দিচ্ছে। ভিটি গ্রাফের ক্ষেত্রফল আমাকে অতিক্রান্ত দূরত্ব দিচ্ছে। খুব কেয়ারফুলি এটা মাথায় রেখো। ওকে, এবার আমরা দেখে নিই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এটার আমরা কি করে সমীকরণটা কি করে প্রমাণ করতে পারি। আচ্ছা এই গ্রাফ থেকে দেখো এ মানে হচ্ছে এবি রেখার স্লোপ, এই এবি রেখার স্লোপ, ভিটি গ্রাফের স্লোপই তো ত্বরণ, তাই তো। তো এবি রেখার স্লোপ মানে এইখানে যদি এই থিটাটা অ্যাঙ্গেল হয় তাহলে স্লোপটা কি হবে, বেসিক্যালি হবে বিডি, বিডি এই ত্রিভুজটা যদি কমপ্লিট করি তাহলে কি হবে বিডি ট্যান থিটাটা কি হবে, বেসিক্যালি এটা তো ট্যান থিটা স্লোপ মানে, তো কি হবে বিডি বাই এডি, বিডি বাই এডি। আচ্ছা এবার এসটা হবে কি এ ও সি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এরিয়া, সেটা কি হয় ট্রাপিজিয়ামের এরিয়া কি হয় দুটো বাহুর যোগফল, দুটো অসমবাহুর যোগফল ইন্টু হাফ ইন্টু তাদের উচ্চতা, উচ্চতাটা কি এখানে এডি বা ওসি একই, তাই তো ওসি মানেই তো এডি, তাই না এডি আর ওসি তো সেম। আচ্ছা তার মানে এবার যদি আমি এ এসটা বের করতে চাই তাহলে কি করব, এ মানে কি বিডি বাই এডি আর এস মানে এইটা। হ্যাঁ আচ্ছা এবার আমি কি বললাম এডি আর ওসি সেম, কেটে গেল। আচ্ছা বিডি মানে কি লেখা যায়, এই বিডি মানে বিডিটাকে কি লেখা যায়, বিডিটাকে লেখা যায় সিবি, সিবি মাইনাস সিডি, তাই তো সিবি মাইনাস সিডি। আচ্ছা আর এটা তো এ প্লাস সিবি আছে, হাফ আছে। আচ্ছা সিবি মানে কি, এই পুরোটা মানে কি, পুরোটা মানে তো ভি, ভি ইকুয়াল টু তো ইউ প্লাস এটি, তাই না। তার মানে পুরোটা ভি, এটা ইউ এটা এটি। হ্যাঁ তার মানে এটা মানে ভি। সিডি মানে কি, সিডি মানে ইউ, তার মানে ভি মাইনাস ইউ। ওএ মানে কি, ওএ মানে ইউ, সিবি মানে ভি, তার মানে ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ। তার এটা হয়ে গেল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, একটা হাফ আছে, তার মানে এটা যদি এদিকে গুণ করে দিই তার মানে আলটিমেটলি এইটা আমি পেয়ে গেলাম। ওকে, তো এখান থেকে ওইটা প্রমাণ হয়ে গেল, তাই তো। আচ্ছা এবার আমরা দেখে নিই কোনো একটা পার্টিকেলের যাত্রাপথে সমতরণে কোনো একটা পার্টিকেল যদি মুভ করে তাহলে তার এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটার মানেটা কি, মানেটা হচ্ছে ধরুন একটা পার্টিকেল সমতরণ এ তে ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, যাত্রাপথের এইটা হচ্ছে টি ইকুয়াল টু এন মাইনাস 1 সেকেন্ড, এটা হচ্ছে টি ইকুয়াল টু এন সেকেন্ড। হ্যাঁ আচ্ছা এবার টি ইকুয়াল টু এন মাইনাস 1 সেকেন্ডে ও গেছে এস এন মাইনাস 1 দূরত্ব, যেটাকে আমি লিখতে পারি এরম করে এস এন মাইনাস 1 মানে কি আমরা কি জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। তো এইটা ইউজ করে আমরা কি লিখবো, টি এর জায়গায় এন মাইনাস 1 বসিয়ে দিলাম আর টি ইকুয়াল টু এন এ কি করলাম টি এর জায়গায় এন বসিয়ে দিলাম।
তাহলে আমাদের যেটা বের করতে হবে যে টি ইকুয়াল টু এন আর এন মাইনাস ওয়ান এর মধ্যবর্তী যে সময়, যেটাকে আমরা বলছি nth সেকেন্ড বা n-তম সেকেন্ড, তাই তো? মানে ধরে নাও 3 সেকেন্ড একটা গতিপথের সময়কাল, তার মানে আমরা বলবো যে থার্ড সেকেন্ডে 3তম সেকেন্ডে কত দূরত্ব গেছে, মানে 1 সেকেন্ড গেছে, 2 সেকেন্ড গেছে, 3 সেকেন্ড গেছে। এবার 2 থেকে 3 এর মধ্যে যে দূরত্ব, মধ্যবর্তী সময়, সেই সময় ও কতটা দূরত্ব অতিক্রম করেছে। তো সেটা কি করে বের করব? এই টোটাল দূরত্ব মাইনাস এই দূরত্ব, তাহলে এই দূরত্বটা বেরোবে, তাই না? তো সেটা হবে Sn মাইনাস 1। তো সেটা যদি বের করি, এই দুটো যদি বসিয়ে দিই, তাহলে আমরা যদি এই অঙ্কটা পুরোটা করি, সিম্পলিফাই করি, আমি এটা বোর্ডে করছি না, বাড়িতে করে নেবে, তাহলে আমরা এইটা পাবো u প্লাস হাফ a ইন্টু 2n মাইনাস 1। এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এটা আমরা লেখচিত্রের সাহায্যে কি করে করব? তো ধরে নাও আমাদের ভিটি লেখচিত্র আছে, ভিটি, হ্যাঁ, ভিটি লেখচিত্র আছে। তো এটা তোমরা বুঝতে পারছো, এটা ইউ। আচ্ছা, এই বি পয়েন্টটা হচ্ছে কি বলছে তোমার টাইম অ্যাক্সিসে হচ্ছে টি ইকুয়াল টু এন মাইনাস 1 সেকেন্ড, আর এটা হচ্ছে টি ইকুয়াল টু এন সেকেন্ড, সিটা। হ্যাঁ, তো আমাকে যেটা করতে হবে যে বি থেকে সি এর ভেতর ও কতটা ডিস্টেন্স গেছে সেটা আমাকে বের করতে হবে। কি করে বের করব? ভিটি গ্রাফে কি এরিয়াটা বের করতে হবে, আর কোন এরিয়াটা বের করতে হবে? পুরোটা না, এখানে আমি এইটুকুতে ইন্টারেস্টেড, তার মানে এই এরিয়াটা বের করতে হবে। সেটা কি করে বের করব? এটা মানে কি বিডিইসি এই ট্রাপিজিয়ামের এরিয়া, তাই তো? তো এই ট্রাপিজিয়ামের এরিয়া কি করে বের করে? হাফ ইন্টু অসম বাহু দুটোর যোগফল, তার মানে বিডি প্লাস ইসি বা সিই ইসি ইন্টু ওদের উচ্চতা। উচ্চতা মানে কি? এখানে এইটা, তো এটা মানে কি ডিই ডি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নাও হাফ ইন্টু বিডি মানে কি? বিডি মানে হচ্ছে এইটা, এটা কত সেকেন্ডে গেছে? টি ইকুয়াল টু এন মাইনাস 1। তাহলে এটার উচ্চতাটা কি হবে? উচ্চতাটা হবে কি? এস ইকুয়াল টু কি হবে? এইটা হবে, সরি, কোনটা হবে? ইউ প্লাস এটি। টি এর জায়গায় কি হবে? এন মাইনাস 1 বসবে, তাই তো? ইউ প্লাস এটি, টি এর জায়গায় এন মাইনাস 1 বসেছে টি এর জায়গায়, হ্যাঁ। আচ্ছা, প্লাস ইসি। ইসিটা কি? ইসিটা হচ্ছে ইউ প্লাস এন, তাই তো? ইউ প্লাস এন, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভুল এঁকেছি, এনটা হবে এতটা, এইটা হবে এন, এতটা এন, এতটা ইউ, তাহলে ইউ প্লাস এন, তাই তো? পুরো ভেলোসিটিটা, হ্যাঁ। তাহলে ইসিটা হবে ইউ প্লাস এন ইন্টু এই টাইমের ইন্টারভালটা কত? ডিটা কত? ডিটা কত? 1। এটা n মাইনাস 1, এটা n, তার মানে এটা কত? 1, তাই তো? 1 সেকেন্ড। তাহলে এইটা যদি আমি পুরোটা কম্পিউট করি, তাহলে কি হবে? আমার এইটা পাবো। তার মানে দেখো, এটা গ্রাফের সাহায্যে আমরা প্রুফ করে দিলাম। তাহলে এই ইকুয়েশনটা মনে রাখবে, ওকে? তাহলে আমরা আজকে এই অবধি করলাম। এর পরের ক্লাসে আমরা অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে যে উল্লম্ব গতি হয় পার্টিকেলের, সেগুলো আমরা পড়বো, আর প্রাসের গতিটাও সেই সঙ্গে পড়বো, ওকে? আশা করি বোঝা গেল ক্লাসটা। এই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে কেয়ারফুলি মনে রাখবে, আর স্পেশালি লেখচিত্র থেকে প্রচুর অঙ্ক আসে, আর প্রত্যেকটা ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, প্রচুর অঙ্ক আসে এগুলো থেকে, ওকে? ওকে, ফাইন। তো আশা করি বোঝা গেল। চলো, নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।